আমার চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আমাকে দেখা এবং শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। আপনারা জানেন যে আজকে আমরা অর্থনৈতিক সমীক্ষা নিয়ে আলোচনা করব। এটি গুরুত্বপূর্ণ একটি টপিক। এটি হচ্ছে আপনাদের যে কোনো প্রিলি পরীক্ষা কিংবা হচ্ছে রিটেনে এখান থেকে প্রশ্ন আসে আর কি, অর্থনৈতিক সমীক্ষা থেকে প্রশ্ন আসে। কাজে আমাকে দেখা এবং শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। আজকে আমরা আপনাদের সঙ্গে অর্থনৈতিক সমীক্ষা নিয়ে আলোচনা করব। অর্থনৈতিক সমীক্ষা যেহেতু এটি খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট। আমার চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আমাকে একটু জানাবেন যে আমাকে দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি পার্ট অর্থনৈতিক সমীক্ষা নিয়ে আলোচনা করব। আমি বারংবার বলি যে এই অর্থনৈতিক সমীক্ষাটি আপনাদের লিখিত পরীক্ষায় আসবে। মানে মানে আপনাদের যে কোনো কিছু লেখার জন্য, রচনা কিংবা যাই লেখেন না কেন সেখানে কাজে লাগবে। সেই সঙ্গে আপনাদের হচ্ছে আহ, মানে যখন রিটেন পরীক্ষা হয় সেখানে আসবে। কারণ এটা আমাদেরকে খুব জানতে হবে। এটা আমাদের খুবই জানতে হবে। অর্থনৈতিক সমীক্ষার কোনো পার্ট মিস করা যাবে না। অনেক আসে, এখান থেকে অনেক প্রশ্ন আসে, অনেক। বিসিএস এ দেখবেন যে এমন কোনো বার নেই যে বারে প্রশ্ন আসেনি অর্থনৈতিক সমীক্ষা সমীক্ষা থেকে। মানে এমন কোনো বার নেই, এমন কোনো বার নেই যে এই সময় অর্থনৈতিক সমীক্ষা থেকে প্রশ্ন আসেনি। আমি অবশ্য আমাকে দেখতে পাচ্ছি যে দেখা যাচ্ছে সবকিছু। তারপরে কমেন্ট করে আপনারা আমাকে জানাবেন, যে কমেন্ট করবেন। এর কমেন্ট করলে ভালো লাগে, যে কোনো সমস্যা হচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন। ওকে, ওকে, ঠিক আছে। আমরা তাহলে অর্থনৈতিক সমীক্ষা চলে যাই। আজকে আমাদের পড়ার তেমন কিছু নাই। আর আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি কিন্তু নোট করেছিলাম। দেখেন, আমি যখন বিসিএস রিটেন কিংবা প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছিলাম তখন কিন্তু নোট করেছিলাম। এই যে নোটগুলো, এটা আছে আমার নোট। এখানে নোট, এখানে খুব সুন্দরভাবে লেখা আছে। দেখেন, এখানে খুব সুন্দরভাবে চার্ট চার্ট করে লেখা আছে এখানে। হ্যাঁ, জনসংখ্যার হার, তারপরে হচ্ছে গড় আয়ু, সাক্ষরতার হার, সব লেখা আছে। এগুলো একটু আলোচনা করবো আমরা। প্রতি বছর একটু একটু করে চেঞ্জ হয়, তবে এটা হচ্ছে আমরা 24 সালের পড়বো। যদি এখন আপনাদের কোনো রচনা আসে, রচনায় আপনার বাংলাদেশের অর্থনীতি আসুক কিংবা বাংলাদেশের যে কোনো কিছুই আসুক না কেন, সেখানে আপনারা এই তথ্যগুলো দিতে পারেন। আপনারা গ্রাফ আকারে দিতে পারেন, চার্ট আকারে দিতে পারেন। এখন আমরা চলে যাই অর্থনৈতিক সমীক্ষা। অর্থনৈতিক সমীক্ষা 24। ওকে, প্রথমেই আমরা মোট জনসংখ্যা জানবো। আমাদের বাংলাদেশের মোট জনসংখ্যা 171 মিলিয়ন জনসংখ্যা। দেখেন, জনসংখ্যা 171 মিলিয়ন। এটা আমাদের করার কিছু নেই, এদের জনসংখ্যার তথ্য মতে এটা। আর জনসংখ্যা বৃদ্ধির হার, এটা ইম্পর্টেন্ট। জনসংখ্যা বৃদ্ধির হার, বৃদ্ধির হার এটা খুবই গুরুত্বপূর্ণ। 1.33%। ঠিক আছে, 1.33%। এই জিনিসগুলো আমরা হচ্ছে যে আমাদের রচনা কিংবা যে কোনো জায়গায় এগুলো ইনপুট করব। ঠিক আছে, আমাদের শর্ট নোট রচনা, যে আমরা আমি বলি যে রচনা, অনেকে বলে যে রচনা ভালো করব কিভাবে। এই দেখেন, এই তথ্যগুলো আপনাদেরকে দিতে হবে রচনায়। এই তথ্যগুলো আপনাকে রচনায় দিতে হবে। যদি যে ক্যাটাগরি রচনা আসুক, আপনাকে একটু কম মিলিয়ে এই তথ্যগুলো দিতে হবে। আমার ব্যাসের মধ্যে দেখলাম যে কয়েকজন রচনা লেখে, খুবই ভালো রচনা লেখে, খুবই খুবই ভালো রচনা, তাই এত সুন্দর করে তথ্য তথ্য দেয় যে তাদেরকে ফুল মার্ক দিতে মনে চায়। ঠিক আছে, ওকে। জনসংখ্যার ঘনত্ব, জনসংখ্যার ঘনত্ব, এই জিনিসটা আমাদের লাগবে। জনসংখ্যার ঘনত্ব হচ্ছে 1171, 1171 জন। ঠিক আছে, 1171 জন, এটা হচ্ছে প্রতি বর্গ কিলোমিটার। দেখেন, 1171 জন হচ্ছে প্রতি বর্গ কিলোমিটার আমাদের লোক বাস করে। অথচ কিছু কিছু দেশ আছে যেখানে প্রতি বর্গ কিলোমিটার শুধুমাত্র 6-7 জন লোক বসবাস করে। ওকে, এবং পুরুষ এবং মহিলার অনুপাত, পুরুষ অনুপাত মহিলা, পুরুষ অনুপাত মহিলা হচ্ছে 96.3, 96.3 জন। স্থূল মৃত্যু হার, স্থূল জন্মহার,
জন্মহারটা একটু আগে দেখে নেই। স্থূল জন্মহার হচ্ছে আমাদের কত? 19.4 জন। ঠিক আছে, জন্মহার, স্থূল মৃত্যুহার, এটা বিসিএস আসছিল। স্থূল মৃত্যুহার 6.1 জন, 6.1 জন। ওকে, এই তথ্যগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, গড় আয়ু এটা জানতে হবে। গড় আয়ু, গড় আয়ু দেখেন, গড় আয়ু, গড় আয়ু, তাহলে এটা একটু ছক করে পড়ি। গড় আয়ু পুরুষ, এখানে মহিলা। দেখেন পুরুষের হচ্ছে আমাদের পুরুষের গড় আয়ু হচ্ছে 70.8, 70.8, আর মহিলার হচ্ছে 73.8। দেখেন মহিলারাই বেশি বাঁচে, পুরুষের চাইতে মহিলারা কিন্তু বেশি বাঁচে। ঠিক আছে, গড় আয়ু পুরুষ এবং মহিলার। আর আমাদের গড় আয়ুষ্কাল হচ্ছে 72.3, মানে এই দুটাকে করলে আমাদের হবে 72.3। ঠিক আছে, এই দুটাকে করলে আমাদের হবে 72.3। এভাবে আপনারা লিখে রাখতে পারেন। ঠিক আছে, আর এই জিডিপিতে অবদান এগুলো কম বেশি হয়। তারপর দারিদ্র্যের হার, দারিদ্র্যের হার, দারিদ্র্যের হার দেখেন, দারিদ্র্যের হার হচ্ছে 18.7%। আর চরম দারিদ্র, চরম দারিদ্র্যের হার, চরম মানে হচ্ছে এরা, মানে হচ্ছে যে আমাদের যে পরিমাণ খাবার খাওয়া দরকার সেই পরিমাণ খাবার পায় না এনারা। 5.6% চরম দারিদ্র্যের হার, 5.6%। ঠিক আছে, আর জিডিপি প্রবৃদ্ধির হার হচ্ছে 5.82। জিডিপি প্রবৃদ্ধি, প্রবৃদ্ধির হার 5.82%। ওকে, তাহলে এর মধ্যে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে যে এটা যেটা বললাম, দারিদ্র্যের হার ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে আমাদের স্থূল মৃত্যু হার, এবং হচ্ছে তারপর হচ্ছে জনসংখ্যার ঘনত্ব, জনসংখ্যা বৃদ্ধির হার, এই জায়গাগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি যে জায়গাগুলো বললাম সেই জায়গাগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, ঠিক আছে, আমি যে জায়গাগুলো বললাম সেগুলো হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট। কেউ কমেন্ট করেছেন কিনা? ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন? আপনারা আশা রাখি ভালো আছেন। দেখেন আমি কিন্তু বলে দিলাম যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট, যে জায়গাগুলো ইম্পর্টেন্ট আমি আপনাদেরকে বলে দিলাম যে এই জায়গাগুলো পড়তে হবে বেশি বেশি, এই জায়গাগুলো বেশি বেশি পড়তে হবে, এই জায়গার বাইরে পড়ার দরকার নেই। এবং পরীক্ষায় আসলে রচনা আসুক, বাংলাদেশের অর্থনীতি আসুক, ইংরেজিতে আসুক আর বাংলায় আসুক, আপনি তথ্যগুলো দিবেন, ইনপুট করবেন, তথ্যগুলো ইনপুট করবেন। ইংরেজিতে আসুক আর বাংলাদেশে, মানে বাংলাদেশের উন্নয়ন আসুক, যাই আসুক না কেন, এগুলো প্রতিটা জায়গাগুলো ইম্পোর্ট করবেন। ওকে, এবার আসলে মাথা পিছু আয়। এবার আমরা দেখবো মাথা পিছু আয়, মাথা পিছু আয়। এটা একটু ইম্পর্টেন্ট, মাথা পিছু আয় ইম্পর্টেন্ট। মাথা পিছু 2784, কত? 2784 টাকা। মাথা পিছু আয় 2784, সরি 2784 হচ্ছে ডলার আর কি, টাকা না তো, ডলার আর কি, ডলার, ডলার, ইউএস ডলার। ঠিক আছে, 2784, চিন্তা করেন 2784 বলে মাথা পিছু আয় ইউএস ডলার। একজন কৃষক কি 2784 ইউএস ডলার ইনকাম করে? অনেকেই আছে 2784 ইনকাম করে, ঠিক আছে, করে না কিন্তু। যাই হোক, তারপর হচ্ছে পার ক্যাপিটাল জিডিপি, পার ক্যাপিটাল 2675, পার ক্যাপিটাল জিডিপি 2784। 2700, পার ক্যাপিটাল জিডিপি 2675, 2675, 2675 আর 2784 তো ইয়া 2675 পার ক্যাপিটাল জিডিপি। এই দুটো জিনিস কিন্তু আলাদা, এই মাথা পিছু আটে ইম্পর্টেন্ট লাগবে। আপনি আপনাদেরকে বলে দিচ্ছি যে কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট এবং কোন জায়গাগুলো বারবার করবেন আপনারা। এই জায়গাগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে এই জায়গাগুলো মিস করাই যাবে না। মানে হচ্ছে বন্দুকের গুলো মিস হলেও এই এই জায়গাগুলো মিস করা যাবে না। দেখবেন যে আগামী বছর 25 সালে দিবে, কিন্তু কিছু জায়গা জাস্ট কম বেশি হতে পারে, কিন্তু তাছাড়া সব জায়গাগুলি প্রায় ম্যাক্সিমামই আশেপাশেই থাকবে। ঠিক আছে, আশেপাশেই থাকবে, কারণ ঘাবড়ানোর কিছু নাই। ওকে, এবার চলে আসি পরের তথ্যে। আর পরের তথ্য চলে আসি, তাহলে এগুলো মিশাই দিই। এগুলো আশা রাখি তুলে নেবেন আপনারা, তুলে নোট করে আপনার পাশে রাখবেন। আমি সব লিখতেছি না কিন্তু, যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলোই আপনাদেরকে দিচ্ছি, যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো দিচ্ছি। আমি আবারও বলতেছি,
তারপর হচ্ছে মোট ব্যাংক 61, মোট ব্যাংক 61, তারপর হচ্ছে বিশেষায়িত ব্যাংক, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক 6টা, কিন্তু সোনালী, জনতা, রূপালী, অগ্রণী, বেসিক ব্যাংক, এগুলো হচ্ছে 6টা, এরকম 6টা ব্যাংক আছে। বিডিবিএল, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক 6টা, বিশেষায়িত ব্যাংক, বিশেষায়িত ব্যাংক, স্পেশাল ব্যাংক যেমন বাংলাদেশ কৃষি ব্যাংক, রাষ্ট্রীয় কৃষি উন্নয়ন ব্যাংক, এরকম ব্যাংক 3টা কিন্তু, ঠিক আছে 3টা। বেসরকারি ব্যাংক, বেসরকারি ব্যাংক, বেসরকারি ব্যাংক 43টি, বৈদেশিক ব্যাংক 9টা, ব্যাংক হচ্ছে 9টা। ওকে, তারপর হচ্ছে মুদ্রাস্ফীতি, এটা হচ্ছে মুদ্রাস্ফীতি, মুদ্রাস্ফীতি, মুদ্রাস্ফীতি দেখেন 9.74%, মুদ্রাস্ফীতি 9.74%। এইটা, এই কয়েকটা জিনিস আমাদের লাগবে, ব্যাংক রিলেটেড আমাদের এই কয়েকটা জিনিস লাগবে, আমাদের ব্যাংক রিলেটেড এই কয়েকটা জিনিস লাগবে, এখানে মিস করা যাবে না, ঠিক আছে, এই জায়গাগুলো মিস করা যাবে না, কিন্তু আমি আবার বললাম ব্যাংক রিলেটেড আমাদের এই কয়েকটা জিনিস লাগবে। ওকে, আর একটা কথা আপনাদেরকে এর মধ্যে বলে নেই যে আপনারা জানেন যে আজকে কিন্তু হচ্ছে যে এই সুপ্রিম কোর্টের অফিস সহকারী একটা পদের পরীক্ষা হয়েছে, কিন্তু অফিস সহকারী কিন্তু খুব মানে বড় একটা পোস্ট কিন্তু, হ্যাঁ, যে মানে যাদের যাদের অফিস সহকারী কিন্তু অন্যদেরকে নিয়ন্ত্রণ করে, অফিসে তার নিচের যারা রয়েছে অফিস সহায়ক বা পিওন যারা বলি, এমএলএস যারা, তাদেরকে নিয়ন্ত্রণ করে। এখন অফিস সহকারী, অফিস অ্যাসিস্ট্যান্ট, এটা আলাদা, একটা বড় পোস্ট, একটু বড়। এখন ওই পোস্টের কিন্তু আমি সমাধানগুলো দিয়ে দিয়েছি, কিন্তু আমি ওই পোস্টের সমাধানগুলো দিয়ে দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে এবং হচ্ছে ফেসবুক পেজে, পেয়ে যাবেন আপনারা। চাইলে প্রশ্নের প্যাটার্নটা দেখবেন, দেখবেন যে আমি আমার যে এক্সাম ব্যাচ রয়েছে, এক্সাম ব্যাচের যে প্রশ্নগুলো রয়েছে সেখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আছে কমন, এবং হচ্ছে যে ম্যাথটা দেখবেন যে আমি পরীক্ষা নিয়েছিলাম সেই ম্যাথ থেকে হুবহু ম্যাথ কমন চলে আসছে। কাজেই মানে হচ্ছে যে আমি আপনাদেরকে বলবো যে আপনারা প্র্যাকটিস করেন, চাকরি আপনার হবে, চাকরি আপনার জন্য বসে রয়েছে, চাকরি যে করে হোক আপনার জন্য বসে আছে, খালি আপনার কাজটা হচ্ছে ধরে নিতে হবে চাকরিটাকে, ঠিক আছে। আপনি পড়াশোনা করছেন, সবকিছু আপনার রেডি, মানে আপনার ঢাল তরোয়ার সবকিছু রেডি, যুদ্ধে আপনি জয় জয় করে নিয়ে আসবেন খালি, ঠিক আছে, যুদ্ধ খালি আপনি জয় করবেন খালি, জাস্ট এটাই আপনার কাজ। ওকে, তাহলে আমরা ব্যাংকের তথ্যগুলো দেখে ফেললাম, এবার আরো কিছু তথ্য দেখবো আমরা, ঠিক আছে। আর রেমিটেন্স বর্তমানে কত, রেমিটেন্স বর্তমানে কত, রেমিটেন্সটা একটু লাগবে আমাদের, রেমিটেন্সটা দেখি একটু, এবার দেখি একটু আমরা রেমিটেন্স, এটা লাগবে। এখানে যেগুলো বললাম তথ্য, এগুলো সব তথ্য গুরুত্বপূর্ণ সবই, আর এগুলো আমি আবার বললাম যে এগুলো টানা মুখস্থ করে রাখবেন, আর আপনার হচ্ছে যে কোনো রচনা এগুলো ইউজ করবেন এগুলো সব, ঠিক আছে। রেমিটেন্স, আর আগের তথ্য মতে বাংলাদেশ রেমিটেন্স পায় কিন্তু যুক্তরাষ্ট্র থেকে, পরবর্তী সংযুক্ত আরব আমিরাত। আর বর্তমান রেমিটেন্স 17.07 বিলিয়ন ডলার। ওকে, 17.07 বিলিয়ন ডলার। এখন আমাদের দেশে কত পার্সেন্ট সুপেয় পানি পান করে, দেখেন সুপেয় পানি, এটা আসে, সুপেয় পানি ব্যাংকে আসছিল, এটা সুপেয় পানি হচ্ছে 98.2%, 98.2%। দেখেন আমরা আমরা কিন্তু গ্রামের মধ্যে আছি, আমরা খুব মানে খুবই ভালো আছি, যে দেখেন এই যে পানি, এই যে আমাদের পানি কিনে কিনে খেতে হয়, কিন্তু এমন কোনো জায়গা আছে যেখানে কিন্তু সুপেয় পানি পাওয়া যায় না, খুব কষ্ট পানি পেতে, ঠিক আছে, ভালো পানি পায় না কিন্তু, হ্যাঁ। তারপর টয়লেট সুবিধা, টয়লেট সুবিধা, টয়লেট সুবিধা, দেখেন টয়লেট সুবিধা কত পার্সেন্ট পায়, 93.63%, 93.63% টয়লেট সুবিধা পায়। দেখেন 7% এখনো নাই। এই টয়লেটের জন্য আগে কিন্তু স্কুল সবাইকে বলতো স্যানিটাইজ ইউজ করতে হবে, টয়লেট ইউজ করতে হবে, সরকার থেকে ফ্রি ফ্রি টয়লেট দিচ্ছে কিন্তু অনেকের বাসায় কিন্তু আগে, ঠিক আছে, আগে আগে অনেক সবার বাসায় টয়লেট ফ্রি ফ্রি তৈরি করে দিচ্ছে। ওকে, আর রিজার্ভ, বর্তমানে রিজার্ভ কত আছে, 24.09, রিজার্ভ, রিজার্ভ হচ্ছে 24.09, 24.09 বিলিয়ন ডলার। হ্যাঁ, 24.09 বিলিয়ন ডলার। আর রপ্তানি আয়, গত বছর রপ্তানি আয় আর আমদানি আয়, এই দুটো আমরা জানবো। রপ্তানি আয়, রপ্তানি আয়,
রপ্তানি আয় মানে রপ্তানিতে কত টাকা আয় করছে, আবার আমদানি করছে কত টাকা। আমদানি দেখি ঘাটতি নাকি ঠিক আছে। আমদানি ব্যয়, রপ্তানি আয় কত, রপ্তানি আয় হয়েছে 40.875 বিলিয়ন ডলার, বিডি বিলিয়ন ডলারে। দেখেন রপ্তানি করছে আমাদের হচ্ছে 40.87 বিলিয়ন ডলার, আর আমদানি করছে কত বিলিয়ন ডলার সেটা দেখেন এবার, 45.62 বিলিয়ন ডলার। দেখেন চিন্তা করেন, মানে আমরা রপ্তানি করছি শুধুমাত্র 40.875 বিলিয়ন ডলার, আর আমদানি করছি আমরা 45.62 বিলিয়ন ডলার। তাহলে আমাদের এটা কিন্তু ঘাটতি, কিন্তু অনেক ঘাটতি না। আমরা দেখেন আমদানি করছি প্রচুর, কিন্তু রপ্তানি করতে পারছি কম। যদি আমরা রপ্তানি আরো বেশি করতে পারতাম তাহলে কিন্তু আমাদের রিজার্ভ বেশি থাকতো, আমাদের টাকা আরো বেশি থাকতো, কিন্তু আমাদের দেশের টাকা আরো বেশি থাকতো, কিন্তু আমাদের রিজার্ভের পরিমাণটা বাড়তো কিন্তু আমাদের। যদিও বর্তমানে আমাদের রিজার্ভ কিন্তু হচ্ছে শুধুমাত্র বেশি হয়েছে রেমিটেন্স দ্বারা, আমাদের যারা বাংলাদেশি আছে বিদেশে কাজ করে তাদের দ্বারাই কিন্তু আমাদের হচ্ছে দেশের এই অর্থনীতির চাকা কিন্তু সচল রয়েছে। কিন্তু কাজে আমি বলবো যে এই জায়গাগুলো আপনারা পড়েন, এই জায়গাগুলো শুধুমাত্র এই জায়গাগুলো যদি ভালো করে আপনারা পড়েন, আমি মনে করি যে আপনারা এখান থেকে প্রশ্ন কমন পাবেন। এবং যদি আপনারা প্রিভিয়াস প্রশ্নগুলো দেখলে দেখবেন যে এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। তারপর হচ্ছে যে মনে করেন যে আপনার রচনাগুলো লিখবেন কিংবা এসে লিখবেন, বাংলা বলেন ইংলিশ বলেন যাই লেখেন না কেন, এই মার্কগুলি ডাটাগুলো ইনপুট করবেন। ঠিক আছে, ডাটাগুলো ইনপুট করবেন। আমি কিন্তু আমার যে নোটটা করেছি আমি সেখান থেকে প্রতিটা নোটে কিন্তু আমার মনে করেন যে 3-4টা সালের করে ডাটা থাকতো। তাহলে কি হতো, আমি তখন চার্ট করতাম, চার্টটাও আমি আপনাদেরকে দেখাই। এই চার্টগুলো রচনার ক্ষেত্রে আপনারা ইউজ করবেন, কিভাবে করবেন আমি সেটা এখন দেখাবো। ওকে, তাহলে আমি মনে করি যে আপনাদের এগুলো হয়েছে লেখা, এগুলো লেখা হয়ে গেছে, এগুলো একটু লিখে নেবেন। ভিডিওগুলো পরে তো থাকছে, আপনি দেখবেন। দেখেন মনে করেন যে আমাদের মাথা পিছু কিংবা হচ্ছে জিডিপি প্রবৃদ্ধির হার, বললাম না জিডিপি প্রবৃদ্ধির হার, এখন এই যে প্রবৃদ্ধির হার মনে করেন যে আগে ছিল 5, 2, 3 এরকম। তাহলে একটা আমি যদি বর্তমানে জিডিপি প্রবৃদ্ধির হার বাড়ছে, ঠিক আছে, জিডিপি প্রবৃদ্ধির হার বাড়ছে, তাহলে মনে করেন যদি সাল দেই এখানে, এই সাল কিংবা সাল এখানে দিতে পারেন, তাহলে জিডিপি প্রবৃদ্ধি এখানে 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 দিলেন, তাহলে এটা 0 দেন, এটা 10 দেন, 10 না এটা দেন হচ্ছে 3, এখানে দেন 3, 4, 5, 6, 7, 8, 9 এখানে দিলেন। তাহলে এখানে দেন 0 থেকে একটা সাল দেন, এটা সাল দেন হচ্ছে আপনার 2022 দেন, 2022, 2023, 2024। তাহলে দেখেন এই 2022-এ জিডিপি প্রবৃদ্ধির হার কত ছিল, ধরলাম 5-এ ছিল, তাহলে এই জায়গায় ছিল। 2023-এ গিয়ে জিডিপি প্রবৃদ্ধির হার কত হয়েছে, মনে করেন যে আর একটু বাড়ছে, বেড়ে এইখানে হয়েছে। 23-24-এ গিয়ে কোথায় হয়েছে, আর একটু বাড়ছে, বেড়ে গিয়ে এইখানে হইলো। দেখেন এরকম একটা লেখচিত্র হইলো না, খুব সুন্দর একটা লেখচিত্র। এরকম লেখচিত্র আপনারা দিতে পারেন, দিলে কিন্তু ভালো হবে। কিংবা মনে করেন সুপ্রিয় পানি 98%, সুপ্রিয় পানি দেন, এটা এটা এই এরকম পাইচার দ্বারা দেন, এটা 2018, 2018তে সুপ্রিয় পানি পান করছে মনে করেন যে 70%, না এখানে দেন হচ্ছে যে 30%, 100%-এর মধ্যে। এখানে এখানে করছে হচ্ছে মানে মনে করেন যে আবার 50%, এটা 2022 সালে বাড়ছে, পার্সেন্টেজ বাড়ছে। এখানে গিয়ে পারছে মনে করেন যে 80%, এটা হচ্ছে 2025 সালে। এরকম করে 30%, 30% থেকে 50%, 80%, এটা পার্সেন্ট, এগুলো পার্সেন্ট। ঠিক আছে, তাই দেখেন এইভাবে যদি আপনারা পরীক্ষায় রচনা লেখেন খুব ভালো মার্কস পাবেন আপনারা। যে করে হোক পাই চার্ট গ্রাফ যাই পারেন দিবেন আপনারা, ঠিক আছে, দিতে পারেন, অসুবিধা নেই। কিংবা কখনো কোনো কিছু বাড়লো কমতে পারে বাড়তে পারে, এই যে এরকম করে বাড়তে পারে আবার কমতে পারে, আবার বাড়বে আবার কমবে এরকম করে দেন, কোনো অসুবিধা নেই। কিন্তু একটু বুঝে দিতে হবে, আপনার যে ফুল ওই মানটাই থাকতে হবে তা কিন্তু নয়, যে আপনার যে মানটা একেবারে হুবহু ওটাই থাকবে কনস্ট্যান্ট। মানে একটু যদি ভুল হয়, এখন স্যার ভুল দিবে কিনা অসুবিধা নেই, টেনশন করার কিছু নেই। ঠিক আছে, কাজে আমি আপনাদেরকে বলবো যে এরকম করে খুব সুন্দর করে রচনাগুলো লেখার ক্ষেত্রে এটা লিখবেন হচ্ছে রচনা, বাংলা আর ইংরেজি, বাংলা প্লাস ইংরেজি, এই রচনাগুলোতে এটা দিবেন। ঠিক আছে, এরকম গুলো এই চার্টগুলো দিবেন আপনারা। এখন অর্থনীতির ক্ষেত্রে আসুক কিংবা হচ্ছে যে আপনার যে কোনো ক্ষেত্রেই আসুক না কেন, না যাই আসুক, আপনাদের অর্থনীতি আসুক
কিংবা গ্রামীণ অর্থনীতি আসুক, কিংবা মানে গার্মেন্ট শিল্প আসুক, কিংবা হচ্ছে যে মানে হচ্ছে যাই আসুক, ঠিক আছে, এইভাবে একটা নিজে একটা বুদ্ধি খাটিয়ে ওই সময় ইনস্ট্যান্ট, কারণ সময় তো খুব কম, আর আপনাকে তো খাতা গাদা গাদা খাতা দিবে না, আপনাকে একটা ফিক্সড খাতা দিবে, তার মধ্যে আপনাকে প্ল্যান করে লিখতে হবে। ঠিক আছে, মনে করেন যে এইটা একটা খাতা যদি হয়, আপনি একটা খুব সুন্দর একটা সাইডে চার্ট করে নিয়ে এখানে একটা জায়গাটা একটা গ্রাফ দিয়ে দিলেন। স্যার যখন আপনার খাতা করবে যে না একে ভালো মার্কস দিতে হবে, তাহলে আপনি রচনা যদি ভালো মার্কস পান, কারণ রচনা আমি খাতাগুলো দেখি আমার রচনার পায় মার্কস পাস 3 মার্কস, সর্বোচ্চ আমি 3 মার্কস দিই সর্বোচ্চ, কারণ হচ্ছে আপনারা যতই ভালো লেখেন ওই সর্বোচ্চ 3 মার্কসই দিবে, কিন্তু আপনার যদি খাতা ভালো না পায় তাহলে 1 মার্কস দিবে। তাহলে এই 2 মার্কসের জন্য তো আপনি অনেক মানে ব্যবধান হতে পারে, 2 মার্কস, শুধু 2 মার্কসের জন্য কিন্তু অনেক ব্যবধান হতে পারে। কাজেই আপনারা এইভাবে পড়াশোনা করবেন, যে আমি মনে করি যে আপনারা মানে ভালো কিছু করবেন। আর আমাদের আজকে অর্থনৈতিক সমীক্ষা একটা গুরুত্বপূর্ণ পাঠ, এই কারণে আমি কিন্তু এটার একদিনের একটা লেকচার দিয়েছি যে অর্থনৈতিক সমীক্ষাটা আপনাদেরকে আমি ভালোভাবে নিব। দেখি আমাদের কেউ আর কোনো প্রশ্ন করেছেন কিনা, যদি প্রশ্ন করে থাকেন আমি উত্তর দিব, আর কিছু জানার থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন, আজকে অনেক আমি উত্তর দিব আমি আপনাদের অনেক। কোনো কিছু কি জানার আছে? রাইজুল শিকদার, ওয়ালাইকুম আসসালাম। শুভ দেবনা স্যার, কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। কোনো কিছু জানার আছে কিনা আমাকে একটু বলেন, কোনো কিছু জানার আছে কিনা আপনাদের? যদি লেখেন লেখেন, অসুবিধা নাই। তাহলে আমি আবার বলছি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং রচনা লেখার আমি নিয়মগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম, যে অনেকে আমাকে বলেন যে রচনা লিখবো কিভাবে, এটা কিন্তু আমি রচনা লেখার যে সিস্টেমটা সেটাও কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিলাম, যে রচনা আপনারা এইভাবে লিখতে পারেন। এভাবে যদি রচনা লেখেন তাহলে কিন্তু ভালো হবে। যে রচনায় আসুক না কেন আপনারা এরকম চার্ট করে লিখবেন, চার্ট এরকম চার্ট দিবেন, আশা রাখি যে ভালো হবে। যে রচনায় আসুক আপনারা যদি এইভাবে লেখেন, আমি মনে করি যে আপনারা খুব ভালো মার্কস পাবেন। হ্যাঁ, ধন্যবাদ। না, আমাদের আর কিছু দরকার নেই, আমাদের 11তম থেকে 20তম গ্রেডের জন্য আমাদের আর কিছু দরকার নেই, আমরা আর অত বেশি পড়বো না, অত বেশি পড়বো না। তারপর দেখি আমার আমার নোট থেকে আরো কিছু পড়ানো যায় কিনা, সেটা একটু দেখি, সেটা একটু দেখি। আমি ওই আগের বিষয়গুলো আমার একটু আলোচনা করব, দেখি আমার আমার নোট থেকে কিছু পড়ানো যায় কিনা। এই যে আমার নোট, এটা এখানে আমার নোট আছে, এটা এটা থেকে কিছু পড়ানো যায় কিনা। হ্যাঁ, আমাদের দেখেন এই যে জনসংখ্যা বৃদ্ধির হার, যেমন আমি আমার সময় পড়ছিলাম যে সিলেটে জনসংখ্যা বৃদ্ধির হার বেশি এবং কম হচ্ছে বরিশালে। আর সাক্ষরতার হার কিন্তু আবার উল্টো, যে বরিশালে সাক্ষরতার হার বেশি, সিলেটে সাক্ষরতার হার আবার কম। মানে পড়ালেখার মানুষ হচ্ছে কম হচ্ছে সিলেটে। এটা হচ্ছে যে আমার ছিল। এটা আরেকটা আরো কিছু দেখাই আপনাদেরকে, দারুণ দারুণ আমি কিছু দেখাই। এই যে কর, এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট, এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট, কর। এটা আপনারা বিসিএসও পাবেন, অন্য জায়গাতেও পাবেন। এগুলো মুছে ফেললাম। এবার দেখেন কর, আমরা কর পড়বো, তাহলে আমরা কিন্তু এখন রেমিডি আলাদা এক্সট্রা কিছু পড়াশোনা করবো। এবার কর, এই যে করের মধ্যে এটা আসে, দেখবেন বিসিএস এর বিভিন্ন প্রশ্ন আসে, কর হচ্ছে প্রত্যক্ষ কর, একটা পরোক্ষ কর। আপনাদের আসে যে মূল্য সংযোজন কর কোন ধরনের কর, আপনাদের রিটেন পরীক্ষা আসে সাধারণ জ্ঞানে। হ্যাঁ, যেমন হচ্ছে কর হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে প্রত্যক্ষ, একটা প্রত্যক্ষ যেটা আমরা প্রত্যক্ষ দিই, আর পরোক্ষ মানে সেটা সরাসরি আমরা ট্যাক্সটা দেই না, পরোক্ষ। প্রত্যক্ষ মানে যেটা আমরা একটা সরাসরি টাকা দেই, আর যেটা পরোক্ষ সরাসরি দেই না। যেমন প্রত্যক্ষ কর, আমার আয় রয়েছে, আমি ইনকাম করি বর্তমান 3.5 লাখের উপরে, তাহলে আমাকে কর দিতে হবে। সেটা হচ্ছে 3.5 লাখ টাকা ইনকাম হলেই আমাকে ট্যাক্স দিতে হয়, আমি হাতে দিই টাকাটা। এটা হচ্ছে
মানে প্রত্যক্ষ কর, যেমন আয় কর। তাহলে কি কি কর? আয় কর। ওকে, আয় কর। তারপরে দেখেন উন্নয়ন কর, কোনো কিছু উন্নয়ন হবে সেখানে টাকাটা আমি নিজে দিব, নিজে নিজ হাত দিয়ে দিব, উন্নয়ন কর। উন্নয়ন কর আমি নিজে দিব এটা কিন্তু, হ্যাঁ। তারপরে ভূমি উন্নয়ন কর, আপনার বাড়ি আছে, দেখবেন যে ইউনিয়ন পরিষদের ট্যাক্স দেওয়া লাগে, এটা কি আপনি নিজে হাতে গিয়ে টাকা দেন না? ভূমি উন্নয়ন কর বা ভূমি কর, যেটাই বলি না কেন, ভূমি উন্নয়ন কর। উন্নয়ন কর এগুলো হচ্ছে আমাদের প্রত্যক্ষ কর। এবার আসি পরোক্ষ করে। পরোক্ষ যেটা হচ্ছে, যেটা আমি আমি নিজে দেই না, আমার হয়ে অন্য আরেকজন দেয়। মানে আমি নিজে দেই না, আমার হয়ে অন্য আরেকজন দেয়। যেমন হচ্ছে যে মূল্য সংযোজন কর। মূল্য সংযোজন কর, যেমন আপনি একটা পটেটোর চিপস কিনছেন, তার দাম হলো 10 টাকা, কিন্তু তার সাথে কিন্তু ভ্যাট লাগানো আছে আরেকটা। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের মূল্য মূসক। ঠিক আছে। তারপর সংপূরক কর, তাহলে এই টাকাটা কি আমি দেই? দোকানদার দেয় কিন্তু, কিংবা যে মালিক ফ্যাক্টরি যে তৈরি করছে সে দিয়ে দেয়। ঠিক আছে, এটা হচ্ছে যে মূল্য সংযোজন কর। তারপর সম্পূরক কর, সম্পূরক কর। তারপরে আসেন, তারপরে হচ্ছে আমদানি রপ্তানি কর। আমাদের আমদানি রপ্তানি করার ক্ষেত্রে একটা ট্যাক্স নেয়, সেটা কিন্তু আমি দেই না, সেটা আমি নিজের সরাসরি দিব না। ঠিক আছে, আমদানি রপ্তানি কর, এটা হচ্ছে বড় প্রতিষ্ঠান দেয়। আমদানি অবলিক রপ্তানি, এগুলো পরোক্ষ কর। ঠিক আছে। আবগারি শুল্ক, বা এক্সারসাইজ ডিউটি, আবগারি শুল্ক। ঠিক আছে। আর আয়কর দিবস হচ্ছে 15ই সেপ্টেম্বর। আয়কর দিবস 15 সেপ্টেম্বর, এটা মনে রাখবো আমরা। আয়কর দিবস 15ই সেপ্টেম্বর। ঠিক আছে। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ, এটা অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ, মিস করা যাবে না। তারপরে আসেন, এই যে আমার অর্থনৈতিক সমীক্ষা খুব সুন্দর করে লেখা ছিল, এই যেরকম দেখেন, খুব সুন্দর করে চতুর্পাশে দিয়ে লিখে রাখতাম আমি। এগুলো সব অনেক আগের অবশ্য। আজকে রচনা একটা আসছিল বায়ু দূষণ। বায়ু দূষণ, ঠিক আছে, এখানে কিন্তু তথ্য দিতে হবে। আর রচনা লেখার ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই তথ্য দিতে হবে, তথ্য না দিলে কিন্তু হবে না। আর বিশ্ব ঐতিহ্যের তালিকা, যেমন বাংলাদেশের সোমপুর বিহার, ষাট গম্বুজ মসজিদ, সুন্দরবন, এগুলো রয়েছে কিন্তু। ঠিক আছে। এগুলো আপনাদের একটু পড়তে হবে। আপনাদের জন্য যা লাগবে আমি সেগুলোই পড়াচ্ছি আর কি, তাছাড়া কিন্তু আমার দরকার নেই। আর একটা জিনিস বলে রাখি আপনাদের জন্য, আপনাদের আপনাদের যেমন আজকে যে ফায়ার ওয়াল, এটা একটা ছিল ফায়ার ওয়াল। ফায়ার ওয়াল হচ্ছে প্রতিরক্ষা করে, কম্পিউটারকে প্রতিরক্ষা করে আর কি, হ্যাঁ। কম্পিউটার অবাঞ্ছিত কোনো কিছু হাত থেকে কম্পিউটারকে প্রতিরক্ষা করে। আপনারা যারা মানে হচ্ছে যে কম্পিউটার অপারেটর পদে পরীক্ষা দিবেন, তাদের জন্য কিন্তু কম্পিউটার লাগবে। আমি কম্পিউটারের জন্য ওখানে ক্লাস দিই নি, কিন্তু আমি কম্পিউটারের ক্লাস নিব আমি আপনাদের। ঠিক আছে, কম্পিউটারের আমি ক্লাস নেব কম্পিউটারের আপনাদের যে ওই যে মানে যে ফুল অ্যাপ্রিভিয়েশন যেগুলো রয়েছে, যেমন ডাব্লিউ, তারপরে এইচটিটিপি, এইচটিএমএল, এগুলো আমাদের লাগবে, হ্যাঁ। এগুলো আমরা আপনাদের ক্লাস আমি নিব, একদিন একটা ক্লাস নিব আমি আপনাদের এর উপরে। আরো অনেক কিছু রয়েছে, যেমন হচ্ছে প্রাচীন বাংলার মানে রাজধানী কোথায় ছিল, যেমন পূর্ণনগর। ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট জিনিসগুলো। মানে যেমন ভূ উপগ্রহ কোনো বেতবুনিয়া, বাংলাদেশের প্রথম ভূ উপগ্রহ কেন্দ্র হচ্ছে বেতবুনিয়া, 1975 সালে প্রতিষ্ঠিত হয়। আর বাংলাদেশ ওডিআই স্ট্যাটাস পায় 1997 সালে। বিকেএসপি প্রতিষ্ঠিত 1986 সালে। এগুলো লাগবে আপনাদের। ঠিক আছে। ওকে, আমি মনে করি যে আর আপনাদের আজকে দরকার নাই, আজকে আমরা অনেক কিছু জানছি আরো। কারণ এগুলো যেগুলো আছে সেগুলো সব বিসিএস এর জন্য, এগুলো অত অত বেশি কিছু ডিপ আমাদের পড়বো না। এগুলো অনেক কিছু আছে, এগুলো বিসিএস এর, এগুলা আমরা অত ডিপ পড়বো না। আমরা জাস্ট যেগুলো হচ্ছে আমাদের আসে, মানে আমার দরকার হচ্ছে 70 আসলে আমি যেন 70 কাভার তুলতে পারি। 70 70 70 পাইতে হবে আমার আমার স্টুডেন্টদেরকে। এটা হচ্ছে কথা। আমার যত স্টুডেন্ট রয়েছে
এখানে যারা যারা রয়েছে, যতগুলো স্টুডেন্ট রয়েছে সবাইকে 70 পাইতে হবে। আমার এক্সাম বেসে যারা রয়েছে আমি তাদেরকে বলেছি যে আপনাদেরকে 70 মার্কসের করে আপনাকে 70ই পেতে হবে। তাহলে আপনি কিন্তু একটা চাকরি প্রথম পজিশনে থাকবেন আপনি। ঠিক আছে? আর ভাইবা নিয়ে আমি আপনাদেরকে আশা রাখি যে আগামীকাল রাতে আপনাদের সঙ্গে একটা আলোচনা হবে। ভাইবা নিয়ে আমি একটা ফ্রি একটা আলোচনা করব আপনাদের সঙ্গে। সেখানে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন। আমি সম্ভবত অবশ্য হচ্ছে যারা আমার এক্সাম বেস আছে সেখানে একটা লাইভ হবে। ঠিক আছে? আপনারা আমাকে সেখানে প্রশ্ন করতে, যারা আমার ওখানে যুক্ত আছেন তারা আমাকে প্রশ্ন করবেন আপনাদের ভাইবা সম্পর্কিত। কারণ আমার অনেকেই ভাইবা দিচ্ছে। আমার এক্সাম বেসের অনেকেই ভাইবা দিচ্ছে। কাজেই আমি মনে করি যে আপনাদের যে কোনো জানা থাকলে আমাকে প্রশ্ন করবেন। তো দেখি আরো কেউ কি কোনো কিছু লিখেছেন কিনা। ওকে, নোটগুলো দিয়ে না। ওকে ওকে, ঠিক আছে, অসুবিধা নেই। এগুলো আগের তথ্যগুলো আগের, আমি তবে সুন্দর করে গুছায় লিখতাম আর কি। তথ্যগুলো আগের, কিন্তু আমি গুছায় লিখতাম। আর আমার ক্লাসগুলো কেমন লাগছে একটু মানে ওখানে শেয়ার করবেন যে ক্লাসগুলো কেমন লাগছে। আর আর দয়া করে হচ্ছে যে আপনাদের যারা বন্ধু বান্ধবী আছে সবাইকে একটু মানে মানে আমার বিষয়টা ছাড়িয়ে দিবেন যেন, মানে ছড়িয়ে দিবেন যেন সবাই আমাকে একটু চেনে আর কি। আমি চাই যে সারা বাংলাদেশের একটু সেবা করার জন্য। এটা আপনাদের মাধ্যমেই সম্ভব। আপনারা যদি মনে পারেন, চান যে আমি বাংলাদেশের সেবা করি, তাহলে আশা রাখি যে আমি তা পারবো। আর আজকে কথা বাড়াচ্ছি না, আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আগামী ক্লাসে আরো ভালোভাবে ভালো বিষয় নিয়ে আমরা অনেকক্ষণ আলোচনা করব, পড়াশোনা হবে। টেনশন করার কিছু নাই। আপনারা এগুলো একটু ফলো করেন। আপনাদের এক্সট্রা ক্লাস লাগলে আমি আরো ক্লাস নেবো, টেনশন করার কিছু নাই। যদি আপনাদের এক্সট্রা আরো ক্লাস লাগে আমি আমি ক্লাস নিব। তো আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি, ভালো থাকেন। দেখা হবে আবারও নতুন কোনো ক্লাসে।